স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদে সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের হার ৬৭.৭% নেমেছে, যা গেল 2 দশকের মধ্যে সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে যেমন প্রকল্প নেওয়া হয়েছে, তেমনি কাজে ধীরগতির কারণে কমেছে বাস্তবায়নের হার। আগামীতে প্রকল্প বাস্তবায়নে গতি ফেরাতে তদারকি জোরদারের পরামর্শ তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। সদ্যবিদায়ী অর্থবছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বাস্তবায়নে বড় ধরনের ধস নেমেছে। গেল অর্থবছরে এডিবি বাস্তবায়নের হার মাত্র ৬৭.৫২%, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী বিদায়ী অর্থবছরের সংশোধিত এডিপির আকার ছিল 2,08,935 কোটি টাকা। বছর শেষে খরচ হয় মাত্র 1,41,071 কোটি টাকা, যা মোট এডিপির ৬৭.৬%। আর স্বচ্ছতার সঙ্গে বিশ্লেষকরা বলছেন, গেল অর্থবছরে নির্বাচন সহ নানা অনিশ্চয়তায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি কম ছিল। এখানে কোনো মিথ্যা পরিসংখ্যান দেওয়া হয়নি। আগে যেটা হতো যে এই পরিসংখ্যান তৈরি করার জন্য ৮০-৯০% বাস্তবায়ন দেখানোর জন্য কি করা হতো যে এই ঠিক লাস্ট কোয়ার্টারে এসে যে এই অর্থ ছাড়ের যে হিরিক পড়তো, তো তখন বাস বিচার করা হতো না। এই সরকার সেই ধরনের কোনো রকমের ঝুঁকি নিতে চায়নি এবং তারা আস্তে আস্তে কিন্তু অনেক পরিবর্তন এনেছেন। তো যার ফলে এই যে প্রকল্প পরিচালক এবং অন্যান্য জায়গাতে অনেক রকমের পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের সময়টাতে আসলে প্রকল্প বাস্তবায়িত হয় না। আগামীতে প্রকল্প বাস্তবায়নের গতি ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি প্রকল্প কাজে তদারকি বাড়ানোর তাগিদও দেন তারা। সারা বছর ধরে প্রতি কোয়ার্টারে অন্তত 20% করে যদি প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই শেষ কোয়ার্টারে গিয়ে যে তাড়াহুড়া করে সমস্ত অর্থ ছাড় করা, সেটা কিন্তু আর হবে না। এটা একটা সিটিজেন্স মনিটরিং এখানে হয়তো একটা ম্যান্ডেটরি করতে হবে। তো এটা করলে জনগণ দেখবে যে কি তাদের মানে অর্থে কি ধরনের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, তার মানটা কেমন। আর তৃতীয় হলো যে সরকারের যে মনিটরিং, সেটা আরো বাড়াতে হবে। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। চীনের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহ ব্যবস্থায় নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা, মোংলা বন্দর আধুনিকায়ন, বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরের বিষয়ে ঢাকা বেইজিং এর ঐক্যমতের কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাজধানীতে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম শীর্ষক 4 দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং চীনের একটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই আয়োজন করে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী 50 বছরে বাংলাদেশ চীন সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি করবে। দেশটির উন্নত প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও রপ্তানি বহুমুখীকরণের উপর জোর দেন তিনি। নানামুখী তৎপরতা ঢাকা বেইজিং সম্পর্ক এগিয়ে যাচ্ছে। এই সম্পর্ক আরও এগিয়ে নিতে নিবিড়ভাবে কাজ করছে উভয় পক্ষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সময়ে চীন সফর ঢাকা বেইজিং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিশ্বস্ত ও ভালো বন্ধু হয়ে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানান। চীনা রাষ্ট্রদূত জানান, চীন প্রতিশ্রুতি থেকে কখনো বিচ্যুত হবে না। বেশ কয়েকটি বিষয়ে ঢাকা বেইজিং এর ঐক্যমতের কথাও জানান তিনি। ঢাকা বেইজিং উভয় পক্ষেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সহ উন্নয়ন কৌশলগুলোকে আরো দৃঢ় করতে সম্মত। একই সঙ্গে তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা, মোংলা বন্দর সুবিধার আধুনিকায়ন এবং বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর এগিয়ে নেওয়ার বিষয়ে আমরা ঐক্যমত। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিকল্পিত নগরায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। রাজধানীতে জলবায়ু সহনশীল ও টেকসই নগর শীর্ষক সেমিনারে তিনি এই কথা বলেন। পরিবেশবিদরা বলেন, এখনই পরিবেশ বিপর্যয় রোধ করা না গেলে ভবিষ্যৎ নগর জীবন আরও সংকটাপন্ন হয়ে পড়বে। জলবায়ু সংকটের রেশ ধরে ক্রমান্বয়ে বদলে যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া। ঘন ঘন অতিবৃষ্টি, আকস্মিক জলাবদ্ধতা আর অসহনীয় তাপদাহে বিপর্যস্ত নগর জীবন।
এমন এক বাস্তবতায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু সংকট ও পরিবেশ বিপর্যয়, জলবায়ু সহনশীল ও টেকসই নগর তৈরিতে করণীয় শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করে বার্ষিক ও চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন। মূল প্রবন্ধে উঠে আসে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কতটুকু হুমকির মুখে রয়েছে বাংলাদেশ। নগরায়নের বড় অংশ পরিকল্পিত নয়। শিল্পায়ন, কর্মসংস্থান ও উন্নত সেবার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষও শহরমুখী হচ্ছে প্রতিনিয়ত। ফলে শহরগুলোর উপর জনসংখ্যার চাপ, আবাসন সংকট এবং নাগরিক সেবার চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সংলাপে নাগরিক প্রতিনিধিরা বজ্র ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত বাস্তবায়ন, পর্যাপ্ত পার্ক ও গণপরিসর বৃদ্ধি এবং ভবন নির্মাণে পরিবেশ বান্ধব নকশার উপর জোর দেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু সংকট কোনো কাল্পনিক হুমকি নয়, বরং এটি এখন আমাদের দৈনন্দিন জীবনের কঠিন বাস্তবতা। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই শহর গড়তে প্রয়োজন পরিবেশ বান্ধব নীতির সঠিক বাস্তবায়ন এবং সমন্বিত উদ্যোগ। অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রায় 300-র উপরে মনে হয় ইটভাটা এখনো কাঠ পড়াচ্ছে, আমাদের কাছে তথ্য আসছে। এই 300 ইটভাটাকে আমরা বন্ধ করবই, মানে যেহেতু এটা একটা মৌলিক কাজ। মানুষকে বাঁচাতে হলে স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে এবং এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। সারা দেশে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। সংকটের কারণে বন্ধ অনেক সিএনজি স্টেশন। যেগুলো চালু আছে সেগুলোতে কেবলই দীর্ঘ প্রতীক্ষা। আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় আশঙ্কায় দিশেহারা হয়ে পড়ছেন পরিবহন চালকরা। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। 4 ছেলে মেয়ে আর বৃদ্ধা বাবা মাকে নিয়ে মোহাম্মদ হান্নানের সংসার। ভাড়ায় চালিত সিএনজি চালিয়েই টেনে টুনে চলে পুরো পরিবারের জীবিকা। সকাল থেকেই ঘুরছেন রাজধানীর এক ফিলিং স্টেশন থেকে অন্য স্টেশনে। মিলছে না প্রয়োজনীয় গ্যাস। চাকা না ঘুরলে যে পেটে ভাত জোটে না, সেই দুশ্চিন্তায় এখন দিশেহারা এই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। 500 টাকার গ্যাস সারা রাত সারা দিন ঘুরা ঘুরা খুঁজতেছি, ওসব গ্যাস মিলাতে পারতাছি না। তো এখন আমরা কি করব বলেন, আমাদের তো ছেলে মেয়ে আছে। দুর্ভোগের এই চিত্র শুধু চালক হান্নানের একার নয়। তীব্র গ্যাস সংকটে বন্ধ হতে চলেছে হাজারো পরিবহন চালকের রুটি রুজি। প্রচন্ড গরমে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে খালি হাতেই ফিরছেন অনেকেই। সকাল 8টা বাজে বের হয়েছি, ওখান থেকে এই পর্যন্ত আমি 3টা স্টেশন ঘোরা হয়ে গেছে। সিরিয়াল ধরে 1-1.5 ঘন্টা বসে থেকে আপনার যাচ্ছি, গ্যাস কাছাকাছি যাচ্ছি স্টেশনের, তখন বন্ধ হয়ে গেছে, নাই গ্যাস নাই। এটা ভোগান্তির বলে বোঝান যাবে না, যে কষ্ট এর মতন আর কষ্ট নাই। স্টেশন কর্তৃপক্ষ জানায়, যেখানে স্বাভাবিক সময়ে একটি স্টেশন দিনে 600 থেকে 700টি যানবাহনে গ্যাস সরবরাহ করতে পারত, তীব্র সংকটের কারণে সেই সংখ্যা এখন নেমে এসেছে 200-র নিচে। গ্যাস এমনি নর্মালে যদি স্বাভাবিক থাকে তখন আমরা গাড়িতে গ্যাস দেয় মিনিমাম 500 থেকে 600। আর যদি এই 2 সপ্তাহ ধরে আপনার হলো গ্যাসের যে ক্রাইসিস, এখানে আমাদের যদি গ্যাস না থাকে তাহলে সর্বোচ্চ 100 প্লাস হয়। আমাদের পাম্পে শুধু রাইতে গ্যাস দেওয়া হয়, রাত 9টা থেকে চালু হয়, চালু হওয়ার 15 থেকে 20 মিনিট পাম্প চলে, তারপরে আবার গ্যাস চলে যায়, বন্ধ থাকে। কবে নাগাদ কাটবে এই গ্যাস সংকট, তার কোনো সুনির্দিষ্ট উত্তর নেই কারো কাছেই। তবে দ্রুত এই সংকট নিরসন না হলে স্থবির হয়ে পড়বে পরিবহন খাত ও নাগরিকদের চলাচল, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সহ যে কোনো টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে বন্দর অভিমুখে পদযাত্রা করেছে বন্দর রক্ষা কমিটি। সকালে নগরীর আগ্রাবাদ মোড় থেকে শুরু হয় পদযাত্রা। এটি বারেক বিল্ডিং মোড় পৌঁছালে তা আটকে দেয় পুলিশ। এর আগে একই দাবিতে আগ্রাবাদ মোড়ে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। দাবি আদায়ে আগামী 15 আগস্ট নগরীতে নাগরিক কনভেনশন করবে তারা। শ্রমিকরা জানান, স্বয়ংসম্পূর্ণ বন্দর কোনোভাবেই ডিপি ওয়ার্ল্ড কিংবা অন্য কোনো বিদেশি প্রতিষ্ঠানকে তুলে দেওয়া যাবে না। বিদেশি প্রতিষ্ঠান আসলে বন্দরের পাশে থাকা ইপিজেড, স্ট্রান রিফাইনারি, বিমানবন্দর, নৌ বিমান ঘাটির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো স্থাপনাগুলো নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলেও দাবি করেন তারা। আমরা এমনিতে ছেড়ে দিতে দেব না, আমরা বন্দর ছেড়ে দেব না, ঘাট ছেড়ে দেব না, এইটা আপনারা মনে রাখেন। দেশি বিদেশি লুটেরা আমাদের এই হৃৎপিণ্ড, লুটেরা শকুনরা আমাদের হৃৎপিণ্ড
কিন্তু আঁকড়ে ধরতে চায়। আমরা কি আমাদের হৃৎপিণ্ড এই লুটেরাদের হাতে তুলে দেব? তুলে দেব না। দেখছেন দেশ বাণিজ্য, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত দেশ বাণিজ্যে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য থাকলেও ইন্টারনেটের গতি বলছে ভিন্ন কথা। মোবাইল ইন্টারনেটের গতিতে 103 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 91তম, ফিক্সড ব্রডব্যান্ডে 141 দেশের মধ্যে 93তম, এমন তথ্য উঠে এসেছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। বিশ্বের বিভিন্ন দেশ যখন গিগাবিট গতির ইন্টারনেটের যুগে প্রবেশ করছে, তখন ধীর গতির সংযোগের কারণে ডিজিটাল দৌড়ে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের বিশ্ব উন্নয়ন অ্যাটলাস 2026 প্রতিবেদন বলছে, মোবাইল ইন্টারনেট গতিতে 103 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 91তম এবং ফিক্সড ব্রডব্যান্ডে 141 দেশের মধ্যে 93তম। প্রতিবেদন বলছে, দেশে 4G নেটওয়ার্কের শতভাগ কাভারেজ থাকলেও এখনও 47% মানুষ ইন্টারনেটের বাইরে। ইন্টারনেট ব্যবহার বাড়াতে বড় বাধা হয়ে আছে স্মার্টফোনের উচ্চ মূল্য, ব্যয়বহুল ডাটা প্যাকেজ এবং ডিজিটাল দক্ষতার ঘাটতি। বিশ্বব্যাংকের মতে, শুধু অবকাঠামো নয়, কার্যকর নীতি ও ডিজিটাল শিক্ষা ছাড়া কাঙ্ক্ষিত সুফল মিলবে না। মোবাইল ইন্টারনেটের গড় গতিতে সংযুক্ত আরব আমিরাত শীর্ষে 681 Mbps, ভিয়েতনামে 188 Mbps আর বাংলাদেশে মাত্র 43 Mbps। ফিক্সড ব্রডব্যান্ডে বাংলাদেশের গড় গতি 66 Mbps। বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে দুর্বল ইন্টারনেট ও ধীর গতির সংযোগের কারণে কৃষি, তথ্য, ডিজিটাল পেমেন্ট, টেলিমেডিসিন এবং সরকারি সেবায় প্রবেশাধিকার সীমিত হয়ে পড়ছে। দুর্বল সংযোগ বিদেশি বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য, কর্মসংস্থান এবং উৎপাদনশীলতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই দ্রুতগতির ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈদেশিক প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম শর্ত। তানিয়া আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্যাক্ট ক্যাব 14তম আন্তর্জাতিক শিক্ষা মেলা। এ উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 7 ও 8 আগস্ট ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এই মেলা অনুষ্ঠিত হবে। 2 দিনব্যাপী এই আন্তর্জাতিক শিক্ষা মেলায় বিশ্বের প্রায় 30টি দেশের 200-রও বেশি বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং অনুমোদিত শিক্ষা পরামর্শক সংস্থাগুলো অংশগ্রহণ করবে। দেশীয় আন্তর্জাতিক উচ্চশিক্ষার ক্ষেত্রে ভর্তি, স্কলারশিপ, টিউশন ফি, আবেদন প্রক্রিয়া ও ভিসা সহ শিক্ষা পরবর্তী ক্যারিয়ার সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য ও বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। আমরা উচ্চশিক্ষা নিয়ে কাজ করি। আমার একটি স্টুডেন্ট হায়ার স্টাডি করছে, অন্য দেশে পড়ালেখা করছে, পাশাপাশি সে পার্ট টাইম কাজ করে কত টাকা ইনকাম করতে পারছে এবং বাংলাদেশে কত টাকা সে রেমিটেন্স পাঠাচ্ছে, এটা শুধু আপনাদের কাছে অ্যাসেসমেন্ট করার জন্য আমার দাবি রইল। পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে জিডিপিতে 1% পর্যন্ত অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। সোমবার বিকেলে পদ্মা ব্যারেজের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে এক সেমিনারে কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর পরিবেশ ও বন পরিবর্তন বিষয়ক সহকারী ডক্টর সাইমুম পারভেজ বলেন, দেশের জনগণের স্বার্থে পানির প্রবাহ নিশ্চিত করবে সরকার। জানান, কোনো দেশের চোখ রাঙানি এ সরকার বরদাস্ত করবে না। অর্থাৎ জনপ্রত্যাশা। তারপরে আমরা যেটা করছি, আপনারা 7টি টাউনশিপ হবে এবং যে করি তাহলে আমরা বাংলাদেশের সার্বিক যে পানি সম্পদ ব্যবস্থাপনার একটা অন্যতম মাইল ফলক হিসাবে আমরা এটা দেখছি এবং এটা যদি আমরা আশা করছি যে 2033 সালের মধ্যে এই প্রকল্প শেষ হবে পূর্ণাঙ্গ পরিস্থিতিতে এবং আমরা আশা করছি যে 2029 সালের মধ্যেই আমাদের প্রথম পর্যায় শেষ হবে।
চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 11 মাসে বাংলাদেশের বিদেশি ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড় উভয়ই আশঙ্কাজনকভাবে কমেছে, যদিও বিপরীতে ঋণ পরিশোধের দায় বেড়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সবশেষ প্রতিবেদন বলছে, গত অর্থ বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে বিদেশি ঋণের মোট অর্থছাড় কমেছে $100 কোটি বেশি। এ সময় দেশের মোট ঋণ পরিশোধের পরিমাণ $400 কোটি ঘর অতিক্রম করেছে। ইআরডির তথ্য বলছে 2025 সালের জুলাই থেকে 2026 সালের মে পর্যন্ত সময়ে বিদেশি ঋণের মোট প্রতিশ্রুতির পরিমাণ দাঁড়িয়েছে $423 কোটি। আগের অর্থ বছরের একই সময়ে এই প্রতিশ্রুতির পরিমাণ ছিল $549 কোটি। প্রতিশ্রুতির পাশাপাশি বিদেশি ঋণের প্রকৃত অর্থছাড়ও কমেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে, তবে সপ্তাহের প্রথম দিনে স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের নতুন করে ইরানের উপর হামলা থেকে আপাতত বিরত থাকার ঘোষণায় সোমবার এই তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 5% বেশি কমে $83.33 হয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পর মূল্যস্ফীতি ও সুদের হার বাড়ার আশঙ্কা কিছুটা কমেছে। এর প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দাম বেড়েছে। স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম 0.7% বেড়ে দাঁড়িয়েছে $4,068.54। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম 0.9% বেড়ে $4,066.60 উঠেছে। সদ্যসমাপ্ত জুলাই মাসে দেশে রেমিটেন্স এসেছে $286 কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 35,400 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি 2026-27 অর্থ বছরের প্রথম মাস জুলাই রেমিটেন্স এসেছে $285 কোটি 90 লাখ ডলার। আগের বছরের একই সময়ের পরিমাণ ছিল $247 কোটি 80 লাখ ডলার। সেই হিসেবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে 15.4%। এদিকে গত 2025-26 অর্থ বছরের দেশে মোট রেমিটেন্স এসেছে $3,559 কোটি। তার আগের অর্থ বছরে এ পরিমাণ ছিল $3,032 কোটি 90 লাখ ডলার। এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে $526 কোটি। বাংলাদেশের ইতিহাসে এক বছরে এত রেমিটেন্স এর আগে কখনো আসেনি। এবার দেখে নিব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এডিসন গ্রুপের সিম্ফনি মোবাইল। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ইউজার এক্সপেরিয়েন্স বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 2 আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 20 আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটির সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 2 আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 10 আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।